গণমাধ্যমের কর্মী এবং ডিজিএফআইয়ের টর্চার সেল নিয়ে নিরন্তর কাজ করে যাওয়া সাংবাদিক নেত্র নিয়োজিত তাসনিম খলিল সহ অন্যান্য মানবাধিকার সংস্থার লোকজন যেই ডিজিএফআইয়ের টর্চার সেল পরিদর্শনে গেলেন, সেখানে কথিত যে আয়নাঘর, সেই আয়নাঘরের ভয়ঙ্কর রূপ কি বেরিয়ে এসেছে কিনা। ভয়ঙ্কর আয়নাঘরের রূপ যদি বেরিয়ে এসে থাকে, শেখ হাসিনার আমলে যারা নির্যাতন, গুম এবং খুনের শিকার হয়েছে তাদের সেই সব প্রমাণাদি সামনে এসেছে কিনা। করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, গুম যারা করেছে তাদের বিচার করা এবং যত দ্রুততার সঙ্গে এবং ন্যায্যতার সঙ্গে বিচার করা। শেখ হাসিনা রক্ষা পাবেন না, তার দোসররা রক্ষা পাবেন না, জেনারেল তারেক সিদ্দিকী রক্ষা পাবেন না, এরকম অসংখ্য নাম। আমাদের হাজার হাজার লোকের বিচার করবার দরকার নেই। অবশ্যই অপরাধ করলে হাজার কেন লক্ষ মানুষের বিচার আমরা করি। আয়নাঘর, যে আয়নাঘর শুধুমাত্র এখন বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আলোচিত। এই আয়নাঘর বাংলাদেশের ঐতিহাসিক সাংবাদিকগুলো তারাও রিপোর্ট করে গিয়েছেন এবং আয়নাঘরে যে হাসিনা গুম খুন করেছে, মানুষকে নিজে হত্যা করা নির্দেশ দিয়েছে, সেগুলোর রিপোর্ট এখন আন্তর্জাতিকভাবে জাতীয় সংঘের কাছে রয়েছে। অর্থাৎ হাসিনা এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে এখন একটা অপরাধী এবং সন্ত্রাসী এবং গুম খুন দ্বারা প্রমাণিত। দর্শক, আয়নাঘর নিয়ে এবং হাসিনার এই তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো হাসিনার এই অপরাধ এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে এবং ইতিহাস তাদেরকে কখনোই ক্ষমা করবে না। আগে আলোচনাগুলো শুনি, এরপর কিছু কথা বলবো। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উপদেষ্টা পরিষদ, গণমাধ্যমের কর্মী এবং ডিজিএফআইয়ের টর্চার সেল নিয়ে নিরন্তর কাজ করে যাওয়া সাংবাদিক নেত্র নিয়োজিত তাসনিম খলিল সহ অন্যান্য মানবাধিকার সংস্থার লোকজন যেই ডিজিএফআইয়ের টর্চার সেল পরিদর্শনে গেলেন, সেখানে কথিত যে আয়নাঘর, সেই আয়নাঘরের ভয়ঙ্কর রূপ কি বেরিয়ে এসেছে কিনা। ভয়ঙ্কর আয়নাঘরের রূপ যদি বেরিয়ে এসে থাকে, শেখ হাসিনার আমলে যারা নির্যাতন, গুম এবং খুনের শিকার হয়েছে তাদের সেই সব প্রমাণাদি সামনে এসেছে কিনা এবং এসে থাকলে এর রিপারকেশন অর্থাৎ পরিণতি কি, এটার বিচারিক প্রক্রিয়া যদি শুরু হয়, কি ধরনের তথ্য এবং প্রমাণাদি হাজির করা গেল কিংবা জনসমক্ষে দেখানো গেল, সেটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটা শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আয়নাঘরের যেই দৃশ্য আমরা দেখলাম, সেই জায়গাতে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়ে ওঠে। দেখুন, এখনও শেখ হাসিনার আমলে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর ডিনায়াল অর্থাৎ অস্বীকার করার একটা প্রবণতা আমরা সমাজে দেখছি, বিশেষত পতিত আওয়ামী লীগ সরকারের কর্মী সমর্থকদের মধ্য থেকে। এবং তারা নানা রকম বলার চেষ্টা করছেন যে এই ধরনের অপরাধ শুধুমাত্র শেখ হাসিনা করেছে, আর কেউ করেনি, নানা রকম কথা হচ্ছে। কিন্তু অপরাধ যে হয়েছে এবং অপরাধের মাত্রা যে চরম সীমায় পৌঁছে গেছে, সেটি নিশ্চয়ই প্রমাণ করার জন্য দৃশ্যমান যেসব হাজির প্রমাণাদি আমাদের লাগে, আয়নাঘর এই প্রমাণাদি কিছুটা হলেও জনসমক্ষে হাজির করেছে বলে আমরা নিঃসন্দেহে বলতে পারি। যদিও অনেক প্রমাণাদি নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ আমরা দেখলাম। ভিডিওতে অনেক ঘর ভেঙে ফেলা হয়েছে, রং করে নতুন করে প্রলেপ দেওয়া হয়েছে এবং আমরা এটাও জানি সেনাবাহিনীর তরফ থেকে একটা অস্বস্তি ছিল এই জায়গাটিকে জনসমক্ষে উন্মুক্ত করার, কেননা তাতে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা বাহিনী আছে, সামরিক গোয়েন্দা ডিজিএফআই, তাদের যে সামগ্রিক কর্মকাণ্ড সেটি নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে। কিন্তু তারপরেও নানান রকম সামাজিক চাপ, গণমাধ্যমের চাপ এবং অন্যান্য চাপের প্রেক্ষিতে যেই জিনিসটা আমরা দেখলাম, সেটিতে অবর্ণনীয় কিছু বিষয় উঠে এসেছে। যেমন ইলেকট্রিক শকের চেয়ার যেটাকে বলা হচ্ছে, এটি আসলে পরে ব্যাখ্যায় আমরা জেনেছি যে এটি রিভলভিং একটা চেয়ার। এই চেয়ারের
পায়ে এটি বিশেষায়িতভাবে তৈরি করা, পা বেঁধে এবং চেয়ারের উপরের অংশে মাথাটা বেঁধে এমনভাবে ঘূর্ণনি দেওয়া, এমনভাবে ইলেকট্রিকভাবে এটাকে ঘূর্ণ দেওয়া হয় যে কারোর আতারাম খাঁচায় উঠতে বাধ্য। আমরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গলায় দীর্ঘদিন একটা স্কার্ফ পড়তে আমরা দেখেছিলাম। ধারণা করা হয় কিংবা বলা হয় যে এই ডিজিএফআই টর্চার সেলে তাকে বেঁধে রেখে যে ঘূর্ণন দেওয়া হয়েছিল তাতে একটা পর্যায়ে ওই দড়ি ছিঁড়ে তার গলা মারাত্মকভাবে আহত হয়, রক্তক্ষরণ হয়, তার প্রেক্ষিতেই তার এই আহত আর এই যে প্রমাণ সেটি। তো এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে যারা বন্দিশালায় বন্দী ছিলেন তাদের প্রত্যক্ষ বর্ণনা মতে প্রত্যেকটি জায়গায় ঘরগুলোতে ছিল এক্সস্ট ফ্যান, যে এক্সস্ট ফ্যান খুব শব্দ করে ঘুরত, যেন ভিতরে যারা কান্নার শব্দ করে সেই কান্নার শব্দগুলো বাইরে না পৌঁছায়। কান্নার শব্দ যে করত মানুষ তার অহরহ প্রমাণ তো আমরা দেয়ালে দেয়ালে দেখলাম। আই লাভ মাই ফ্যামিলি মাসুদ ইব্রাহিম নামক একজন ব্যক্তি, যাকে 2016 সালে জঙ্গি সন্দেহে আটক করা হয় এবং গুম করে রাখার পর তাকে মেরে ফেলা হয়। সে মেরে ফেলার আগে যে এই ঘরে বন্দি ছিল সেখানে খোদাই করে লিখেছে, আই লাভ মাই ফ্যামিলি, আমার পরিবারকে আমি ভালোবাসি। এই ধরনের নানান ওরা এরপরেও মিথ্যা বলবে, এই ধরনের একটা দেয়ালের লিখনও আমরা দেখেছি। তো এই দেয়ালের লিখন এবং যারা ভুক্তভোগী তাদের প্রত্যক্ষদর্শীর বিবরণ, যেমন জামায়াতে ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমিশ সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন, তাকে নিয়ে যদিও অনেক রকম বিতর্ক আছে, কিন্তু কোনো রকম অপরাধের বিচার করা ছাড়া তাকে যে দীর্ঘ কয়েক বছর বন্দি করে রাখা হয় এবং বন্দিদশা থেকে তিনি যে মুক্ত হয়ে নানা রকম বর্ণনা দিয়েছিলেন, সে আজকে সরজমিনে তিনিও গিয়েছিলেন এবং যে এই জায়গাগুলোতে যেখানে তিনি ছিলেন কিংবা যে জায়গাগুলোতে তিনি দেখেছেন সেটার বর্ণনা তিনি দিচ্ছিলেন। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে তাদের সাথে আমাদের হয়তো ভিন্নতা আছে, কিন্তু তাদের সাথে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হর্সেস মাউথ থেকে আমরা শুনলাম। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না, পরবর্তীতে বলা হয়েছে যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। মীর কাসেমের পুত্র ব্যারিস্টার আরমান, কোনো রকম তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই, মামলা নেই, কিন্তু তাকে বছরের পর বছর আটকে থাকতে হয়েছে এই ঘরে। তিনি জানতেন না তাই তিনি ফিরবেন কিনা জীবিত। তিনি জীবিত ফিরে পরিবারের কাছে ফিরেছেন। এখন তিনিও গিয়েছিলেন, আরও গিয়েছিলেন এই যে 11 বছরের একটা মেয়ে এখন যিনি বড় হয়েছেন, নেকাব পরা আপনারা দেখতে পাচ্ছেন, তার মা এবং তাকে সহ গুম করা হয়। তার বয়স কম, এই জন্য তাকে হয়তো ছেড়ে দেওয়া হয়, এখনো পর্যন্ত তার মাকে পাওয়া যায়নি। এই ঘরে ইলিয়াস আলী বিএনপি নেতা ছিলেন কিনা, তার মৃতদেহ কোথায় গিয়েছে, কোনো হদিস নেই। তো এই ধরনের যেসব ঘটনা প্রবাহ আছে সেই ঘটনা প্রবাহ জনসমক্ষে দেখার সুযোগ তৈরি করে দেওয়া হলো এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আয়নাঘর, কথিত বলছে এই কারণে যে আয়নাঘরের নামটা ডিজিএফআইয়ের দেওয়া না, আয়নাঘরের নামটা দেওয়া যারা এটা নিয়ে অনুসন্ধান করেছে সেই অনুসন্ধানী নেত্র নিউজের তাসনিম খলিল এবং তার যে টিম তারা এটা দিয়েছিলেন, তখন থেকে এটি আয়নাঘর নামে পরিচিত। তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, যার উপরে ন্যস্ত হয়েছে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারের ভার, তিনি বলছিলেন যে গ্যালারি নামক একটা উন্নততর বন্দিশালাও আছে। আয়নাঘর হলো একটু নিম্নতরের, কিন্তু গ্যালারি নামক একটি উন্নততরের বন্দিশালাও আছে। আয়নাঘর অথবা গ্যালারি অথবা
আইন উপদেষ্টার কথা অনুযায়ী আমরা যেটা বুঝলাম যে প্রত্যেকটা জেলায় নিদেন পক্ষে একটা করে এরকম টর্চার সেল ছিল এবং এই প্রত্যেকটা টর্চার সেলে কোথাও শতাধিক রুম আছে, কোথাও তার চেয়ে কম রুম আছে এবং গত 15-16 বছরে অগণিত মানুষকে সেখানে নিয়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কাউকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার কারোর হদিশ পরিবার পায়নি। এই ধরনের একটি অপরাধের দায় সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা অথবা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা অথবা জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে যেটি আছে তারা এড়াতে পারে কিনা? না, এড়াতে পারে না। কেন পারে না? জাতিসংঘ কোনো দলের পক্ষ হয়ে কাজ করে না। জাতিসংঘের যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে স্পষ্ট করেই তারা বলেছে যে শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলন দমাতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন এবং তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে যারা আন্দোলন করছে তাদের নেতাদের হোতাদেরকে ধরে মেরে ফেলা এবং ডেড বডি মৃতদেহ একদম নিখোঁজ করে দেওয়া যেন কেউ খুঁজে না পায়। বানানো কথা না, এটি জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন, সেই প্রতিবেদনের একটি সারসংক্ষেপ। তো জাতিসংঘের মতো একটি সংস্থা যখন শেখ হাসিনার অপরাধের স্বীকৃতি হিসেবে প্রমাণ দিয়ে দেয় তখন এই অপরাধ লুকানোর আর কোনো সুযোগ থাকে কিনা রাজনৈতিক দল এবং দল হিসেবে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার? এরপরেও আরও অনেকেই এইটার বিরোধিতা করবেন, এরপরেও এটি নিয়ে নানান রকম কথা বলবেন, কিন্তু মূল কথা হলো যে শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলনে আহত, কেবলমাত্র জুলাইয়ের আন্দোলনে আহত যেসব মানুষকে হত্যা করে তাদের ডেড বডি গায়েব করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, এটি জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গত 6 মাস ধরে যে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য ভুক্তভোগী পরিবার, তাদের প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে এটি। তো সেইটা মেনে নিলে, সেইটা যদি আমরা মাথায় রাখি, এটি তো একটি আজীবনের কলঙ্ক যে এটি বাংলাদেশের কোনো সরকার দেয়নি, ছাত্র জনতা দেয়নি, এটি জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি দিয়েছে। সেই কলঙ্ক দাগ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে, কতটুকু খারাপ হতে পারে, কতটুকু ভালো হতে পারে, নিশ্চয়ই নিয়ে এখন তুমুল বিতর্ক। এরই মধ্যে ছাত্র নেতারা ব্যান বাংলাদেশ আওয়ামী লীগ নামক হ্যাশট্যাগ ক্যাম্পেইন প্রচার করেছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে কিনা সময় বলে দেবে হয়তোবা, কেননা গণহত্যার দায় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণিত হলে সন্ত্রাসের দায়ে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা বাংলাদেশের সরকারের আছে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ এবং শেখ মুজিবের মতাদর্শের মানুষেরা তাদের প্ল্যাটফর্ম পাবে কি পাবে না, সেটি যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে কিংবা সেটি নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে, সেটি নিয়ে যেহেতু একেবারেই মীমাংসিত বিষয় নাও হয়ে থাকে, কিন্তু এটি কি মীমাংসিত বিষয় নয় যে শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দোষে দুষ্ট, তার নেতৃত্বে আবার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে, সেই রাজনীতির পক্ষে যারা কথা বলছেন তারাও কি মানবতার শত্রু সহযোগী হিসেবে ভূমিকা পালন করছেন না? দেখুন, বাংলাদেশে হয়তো আওয়ামী লীগের রাজনীতি থাকবে, শেখ হাসিনা শেখ মুজিবের যে মতাদর্শ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তাদের যে বয়ান, সেই বয়ানের পক্ষের রাজনীতি থাকবে, সেটা আওয়ামী লীগ নামে হোক ভিন্ন নামে হোক, কিন্তু ব্যক্তি শেখ হাসিনা এবং তার যেসব সাঙ্গপাঙ্গরা এই হত্যাকাণ্ডের মদত দিয়েছে বলে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিও প্রমাণ দিয়েছে এবং আয়নাঘর যার চাক্ষুষ ছবি আমরা দেখতে পেলাম, নির্যাতনের বর্ণনা আমরা দেখতে পেলাম, এত কিছুর পরে শেখ হাসিনার রাজনীতি তো বাংলাদেশ থেকে কবর হয়ে যাওয়ার কথা। এই বিষয়ে তো নিশ্চয়ই আর কারো দ্বিমত থাকার কথা না। যারা দ্বিমত করবেন তারা নিশ্চয়ই সত্যকে অস্বীকার করতে চান, তারা নিশ্চয়ই বাস্তবতাকে অস্বীকার করতে চান, তাদের ভিতরেও নিশ্চয়ই এক একজন শেখ হাসিনার মতো খুনে মনোবৃত্তি বসবাস করে বলেই আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয়। শাহেদ আলম শোতে আয়নাঘরের ভয়ঙ্কর অপরাধ নিয়ে আমি আলোচনা করলাম, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে নানান জনের নানান প্রতিক্রিয়া নেওয়ার আমি চেষ্টা করব এবং এটি এই নিয়ে আমাদের আলোচনা। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। গত 15 বছরে যা হয়েছে, অনেক মায়ের, অনেক সন্তানের যে কান্না আমরা দেখেছি, সেগুলো আবার আমাদেরকে মনে করিয়ে দিল জাতিসংঘ এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যখন
আয়নাঘর দেখতে গিয়েছিলেন। একটি দুটি নয়, এই ঢাকা শহরে অসংখ্য আয়নাঘর এবং সারা দেশে ছড়িয়ে আছে সেই সব আয়নাঘর। আমরা অনেক সময় বিতর্ক করি আওয়ামী লীগকে ব্যান করা হবে কিনা, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। আমি মনে করি এই সব বিতর্কগুলো অনেক পরের বিতর্ক, এই আলোচনাটা অনেক পরে করা দরকার। সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হচ্ছে এই সব অপরাধের সঙ্গে যারা যুক্ত, এই সব আয়নাঘর যারা তৈরি করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, গুম যারা করেছে, তাদের বিচার করা এবং যত দ্রুততার সঙ্গে এবং ন্যায্যতার সঙ্গে বিচার করা। শেখ হাসিনা রক্ষা পাবেন না, তার দোসররা রক্ষা পাবেন না, জেনারেল তারেক সিদ্দিকী রক্ষা পাবেন না, এরকম অসংখ্য নাম। আমাদের হাজার হাজার লোকের বিচার করবার দরকার নেই। অবশ্যই অপরাধ করলে হাজার কেন লক্ষ মানুষের বিচার আমরা করতে পারি, কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে ন্যায্যতার সঙ্গে, যেগুলো নিয়ে প্রশ্ন উঠবে না এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কতিপয় বড় দুর্বৃত্তের বিচার করা, যারা সবকিছুর মূলে ছিলেন, সবকিছুর হোতা। 20 জন হতে পারে, 25 জন হতে পারে, 15 জন হতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এবং এটা করতে পারলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আমরা বহুবার বহু মানুষের বিরুদ্ধে অভিযোগ এনেছি, বহু বিচার প্রক্রিয়া শুরু করেছি, মামলা করেছি, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি শেষ করতে পারেনি। একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ কিছুদিন জেল খেটেছেন, বেগম খালেদা জিয়াকে একটা অন্যায্য মামলায় জেল খাটানো হয়েছে, কিন্তু প্রকৃত অপরাধের জন্য বিচার কিন্তু আমরা অধিকাংশ সময় করতে পারিনি। সেটা দুর্নীতি বলি বা অন্য কোনো বিষয় বলি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে যে হাজার হাজার হত্যাকাণ্ড, অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেফতার, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, এর পেছনে শেখ হাসিনা সরকার এবং তার দল আওয়ামী লীগ দায়ী ছিল এবং তাদের দোসররা দায়ী ছিল। তার তথ্য প্রমাণ, অসংখ্য তথ্য প্রমাণ গত কয়েক মাসে দেশের গণমাধ্যমে, সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার রিপোর্টে, মানবাধিকার সংগঠনের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসছে। এর আগেও মানবাধিকার সংগঠনগুলো এইসব বিষয় নিয়ে কথা বলেছে। এবার জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন সেই সত্যকে নিরেট ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে। আমরা অনেক কিছু করি, অপ্রয়োজনীয় কাজ অনেক বেশি করি। একে জেলে পড়ি, ওকে মামলা দিই, ওকে এয়ারপোর্টে আটকে দিই, অভিযোগ করি যে ওর 2টো পাসপোর্ট, সেগুলো নিয়ে আমরা প্রচুর লেখালেখি করি। কিন্তু বাংলাদেশের আইন যেগুলোকে অনুমোদন করেছে, হ্যাঁ সেটা অনৈতিক হতে পারে, সেটা ভালো কাজ না হতে পারে, কিন্তু আইন সিদ্ধ নয় সেটা তো আপনি বলতে পারবেন না। যেমন ধরুন 18, 24, 14 নির্বাচন, আপনি আইন দেখলে ঠিক আছে, কিন্তু আসলে তো ওগুলো কোনো নির্বাচন হয়নি। এরকম অনেক কিছু আছে। বাংলাদেশের আইন বলছে একজন মানুষ 2টো পাসপোর্ট রাখতে পারবে, তার ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারবে। এখন সেই কথা দেখে আপনি যদি বলেন যে ও এই পাসপোর্ট ব্যবহার করে এটা করেছে, ওটা করেছে, এবং তার জন্য তার বিরুদ্ধে আপনি মিডিয়া ট্রায়াল করেন, তাকে আপনি নানাভাবে শাস্তির আওতায় আনেন, সেটা খুব একটা ধোপে টিকবে না। একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম অসংখ্য জিনিস আছে। আপনি কেউ কারো প্রশংসা করলেন, কেউ কারো সমর্থন করে লিখলেন, সেটার জন্য আপনি তাকে মার্ডার কেসে ফেলতে পারেন না। সো শেখ হাসিনা যা করেছে, তা সরকার যা করেছে, এই সরকার যদি তা করে, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। আমি বলছিলাম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টের কথা। আপনারা জানেন যে এই জুলাই আগস্টের আন্দোলনের সময় নয়, তার আগের থেকেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অত্যন্ত কঠিন ভাষায় বেশ কয়েকবার কথাবার্তা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এই তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রদান উপলক্ষে তিনি ঢাকায় এসেছিলেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল সাবেক সরকার, আর সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করতে পরিকল্পিত এবং সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল। তার এই অভিমত অত্যন্ত যৌক্তিক, ফুলকা টার্কের এই অভিমত। কেননা পরপর 3টি জোর জবরদস্তিমূলক নির্বাচন করবার পর বাংলাদেশের নাগরিকদের মধ্যে আওয়ামী লীগ সরকারের গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছিল। এবং প্রচুর পরিসংখ্যান আমরা দেখেছি এই সময়টাতে, এই যে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে। বাংলাদেশ সরকারের পরিসংখ্যান আর জাতিসংঘের পরিসংখ্যানের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। জাতিসংঘ অনেক বেশি হত্যাকাণ্ড দেখিয়েছে যেটা বাংলাদেশ সরকার দেখাতে পারেনি, অথচ আমাদের একেবারে
নির্ভেজাল একটা রিপোর্ট হওয়ার কথা উচিত ছিল। কতজন আহত হয়েছিল এই আন্দোলনে, কতজন জীবন দিয়েছে, আমরা সেটা করতে পারিনি। আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা বলতে সরকারকে বোঝাচ্ছি। সো এই যে নানা পরিসংখ্যান যেগুলো আমরা দেখছি, বিশেষ করে আমরা যদি জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট দেখি, এইসব তথ্যপাত্য পরিসংখ্যান অপরাধের ভয়াবহতা এবং বিস্তৃতিকেই শুধু প্রকাশ করে না, অভ্যুত্থানের যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রবাহের বিশ্বাসযোগ্য একটা তথ্য প্রমাণকেও কিন্তু হাজির করে। মিস্টার ফলকার তুর্ক অপরাধীদের ফেরাতে দেশে ফেরাবার জন্য, বাংলাদেশে ফেরাবার জন্য ইউনিভার্সাল জুরিসডিকশনের প্রয়োগ আইসিসিতে অনুরোধ জানানোর কথা বলেছেন। এবং আমরা আশা করতে চাই যে শেখ হাসিনা সহ পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার এটিকে একটা সুযোগ হিসেবে কাজে লাগাবে। জাতিসংঘের প্রতিবেদনে র্যাব এবং এনটিএমসিকে বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা সহ 50টির মতো সুপারিশ দিয়েছে। অর্থাৎ তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না বলছে। কিন্তু এই যে আমরা সংস্কারের কথা বলি, আমাদের সরকার যে এত সংস্কারের কথা বলে, তারা কি র্যাবকে বিলুপ্ত করবে? কোন উদ্যোগ নিয়েছে? এনটিএমসিকে তারা বিলুপ্ত করবে? কোন উদ্যোগ নিয়েছে? এগুলো হচ্ছে সংস্কার। এই র্যাবকে বিলুপ্ত করবার কথা কিন্তু আওয়ামী লীগ বলেছিল আগে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত করেনি, বরং র্যাবকে তারা সর্বোচ্চ ব্যবহার করেছে, নোংরা ভাবে ব্যবহার করেছে। এবং রাজনৈতিক দল, যেটা আমি বলছিলাম শুরুতেই, যে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার কথা, সেগুলো অনেক পরের কথা এবং সেটাকে আপনার প্রমাণ করতে হবে এবং এটা খুব সহজসাধ্য কাজ নয়। কিন্তু জাতিসংঘ সেটাকে, আমি যে কথা বলছি সেটা সমর্থনের কথা বলেছে। এবং যে কারণে আমি বলছি যে আমি কি করলাম তার চেয়ে বড় কথা যে বিশ্ব এবং দেশের মানুষ কিভাবে সেটাকে নিচ্ছে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এখন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা বলা হচ্ছে এবং ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। জাতিসংঘ বলছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। আমি জানি ব্যান করা হোক কি মানা হোক, আওয়ামী লীগের প্রার্থী পাওয়া, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্যান্ডিডেট পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আওয়ামী লীগের কিন্তু বহু ভোটার আছে, কোনো প্রাপ্তি ছাড়াই বহু ভোটার আছে, সে ভোট দেবেই আওয়ামী লীগকে, আপনি ঠিকই রাখতে পারবেন না। এবং সমাজে কিছু কিছু গোষ্ঠী আছে, তারা যে কোনো পরিস্থিতিতে, এমনকি আওয়ামী লীগ দ্বারা তারা নির্যাতিত হলেও আওয়ামী লীগকে ভোট দেবেন, এটা তাদের বিশ্বাস, এটা তাদের ভালোবাসা। আপনি কি করবেন? অনেক মানুষ আছে না সংসারে, দেখবেন যে হাজবেন্ডরা বউ পিটায়, বউরা তারপরে বছরের পর বছর জীবন পার করতে ওই হাজবেন্ডের সঙ্গে তার সঙ্গে সংসার করে, এরকমই মনে করেন আপনি। সো জাতিসংঘের মানবাধিকার সংস্থার পরামর্শ এসছে এমন সময় যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা বলা হচ্ছে এবং বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যেই নানাভাবে নানা সময় এই কথাগুলো বলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পদক্ষেপ তারা খুব শীঘ্রই নেবেন। এবং একথাও তারা বলছেন যে অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে। কিন্তু আমরা দেখেছি অন্যান্য, এমনকি বিএনপিও এই বিষয়ে খুব একটা যে ইচ্ছুক সেটা আমার কাছে মনে হয় না নিষিদ্ধ করবার ব্যাপারে। কিন্তু এই ন্যারেটিভগুলো হাজির করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। আমি মনে করি র্যাবকে বিলুপ্ত করে ফেলা উচিত, কারণ র্যাবের মধ্যে এবং সামরিক বাহিনীর সদস্যরা যারা র্যাবে আসেন এবং সেখানে যে ক্রিয়াকর্মে তারা যুক্ত হন, তাতে করে র্যাব প্রশ্নের মুখে পড়ে। শুধু র্যাব নয়, আমাদের সশস্ত্র বাহিনী প্রশ্নের মুখে পড়েন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর আমরা জানি যে র্যাবের সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এবং র্যাবের উপরও নিষেধাজ্ঞা তারা দেয় এবং দেশের ট্রেজারি ডিপার্টমেন্ট এবং পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। সো আমি মনে করি যে অনতি বিলম্বে সরকার যদি মিনিংফুল কিছু করতে চায়, সরকার যদি সংস্কার করতে চায়, তাহলে তাকে আসলে এই সব কাজগুলো করতে হবে এবং এই কাজগুলি আসলে প্রকৃত কাজ এবং যেটা নিয়ে রাজনৈতিক মহলে কোনো বিতর্ক তৈরি হবে না। আমার কথা শুনুন। আয়নাঘরের দেখার জন্য গিয়েছিলেন বা পরিদর্শনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে আইন উপদেষ্টা, দেশি বিদেশি অনেক সাংবাদিক, মিডিয়ার মানুষ ছিলেন এবং যারা আয়নাঘরে
বন্দি এবং নির্যাতনের মধ্যে দীর্ঘ সময় কাটিয়েছেন, তারাও কেউ কেউ ছিলেন। আয়নাঘর না দেখলে বোঝা যেত না শেখ মুজিবের মেয়েটি শেখ হাসিনা কত বড় নির্যাতনকারী। বাঁচিয়ে রেখেছে, কিন্তু অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছে বছরের পর বছর। হিটলার কি এমন ছিলেন? মুসোলিনি? অথবা জমিদার আমলে আমরা কূপের মধ্যে ফেলে দেওয়ার প্রসঙ্গ জানি, বন্দিশালার কথা শুনেছি। হাসিনা এতটা নির্মম, এতটা ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা তো এটা জানি, ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে, চৌধুরী আলমকে ধরে নিয়ে গিয়ে আজ পর্যন্ত ফেরত আসেনি। অসংখ্য, শত শত না, হাজার হাজার গুম, নিখোঁজ হাসিনা করেছে। কোন মুখে সে আবার ভাষণে বলে গণতন্ত্রের কথা? কত বড় শয়তানের শয়তান না হলে তাকে এইভাবে, এবং তার কিছু সমর্থক আছে সোশ্যাল মিডিয়াতে এখনো এই আয়নাঘর, গুম, খুন, নির্যাতন, হত্যা, ব্যাংক লুট, এরপরও তার পক্ষে কথা বলার কিছু কিছু মানুষ এখনো আমরা দেখি। এরাও বোধহয় ওই জাতিরই হবে, সমধর্ম। এরাও বোধহয় কাউকে না কাউকে গুম করেছে, খুন করেছে। কারণ সমদর্শী, সমমত, সমপথ না থাকলে তো ওই লাইনে যায় না। মুজিব, হাসিনা একই রক্তের উত্তরসূরি। তিনি একেবারে টু দ্য পয়েন্ট। শেখ মুজিব গুম করেছে, আমার আপন চাচাতো ভাইকেই গুম করেছে। আমাকেও ছাত্র জীবনে ইন্টারমিডিয়েটে 73-তে 1 বছর কুষ্টিয়া জেলে রেখেছিল। কি অপরাধ? তাদেরকে একটু বিরোধিতা করেছিলাম আমরা তাদের ভিন্ন একটি রাজনীতির দর্শনে আমরা জানতাম, বিশ্বাস করতাম, এই জন্যে তাদের বিরোধিতা করেছি। এটাই অপরাধ। কুষ্টিয়া, যশোর, খুলনা, আমি সারা দেশের কথা, তৎকালীন সময়ের কথা বলছি না। ওই অঞ্চলে কত মানুষকে পদ্মার পাড়ে, গড়াই নদীর পাড়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে। আমাদের বয়সী যারা বা আমাদের একটু ছোট, তারা এইসব লাশ দেখেছে। সেই সময় জেলের মধ্যে থেকে বের করে নিয়ে গিয়ে হত্যা করতো রক্ষী বাহিনী। ভাত তো দিতেই পারে নাই। দুর্ভিক্ষ হয়েছে 74-এ, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে। আয়না ঘর, এর কিভাবে ব্যাখ্যা করব? ভিন্নমতকে সারা বিশ্বে অনেক সময় গ্রেফতার করে, মুক্তিও দেয়, ছেড়েও দেয়। কিন্তু আয়না ঘরের মতো এরকম মাটির নিচে বন্দি করে রাখা, সেনাবাহিনীর লোক, সেই সময় সেনাবাহিনীর অফিসারদেরকেও এর মধ্যে আটকে রেখেছে চাকরিরত অবস্থায়। কতটা ভয়ঙ্কর! র্যাব, তাদের আলাদা আয়নাঘর ছিল। পুলিশ, এমনকি যে বাড়িটি ভেঙে ফেলা হলো, অনেকেই বাড়ি নিয়ে যেভাবে মন্তব্য করছেন, সেখানেও নাকি আয়নাঘর ছিল। নিচে হাড়গোড়ও পাওয়া গেছে। সে হাড়গোড় কারা আমি জানি না, হয়তো বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু আয়নাঘর তো মানে রক্তের সঙ্গে আয়নাঘর মিশেছিল, এখনো আছে। সেই জন্যে আমার কাছে মনে হয় এদের বিচার হওয়া ছাড়া সমাজ পরিবর্তনের যে ভাবনাটা ভাবি, যে নীতির পরিবর্তন, সরকারের পরিবর্তন, সময়ের পরিবর্তনের কথা আমরা ভাবি, তার থেকে শতগুণ বেশি প্রয়োজন এদের পরিবর্তনের জন্যে একটা বিচার হওয়ার দরকার। গণহত্যা, লুটের, গুম, খুন, অনেক অপরাধ আছে। অন্ততপক্ষে এই জিনিসগুলোর একটু বিচার হওয়ার দরকার। না হলে পরিবর্তনের কোনো কারণ থাকবে না। শত শত, হাজার হাজার ছেলে মেয়েরা শহীদ হলো, প্রায় 20-30 হাজার এখনো বিছানায় হাসপাতালে কাতরাচ্ছে। এই পরিবর্তনকে যদি শ্রদ্ধা জানাতে হয়, এই পরিবর্তনকে যদি স্যালিউট জানাতে হয়,
তাহলে আমাদেরকে অবশ্যই আয়নাঘরের দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে হাসিনা এই আয়নাঘরের মাধ্যমে কত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এবং এটা কত গর্হিত অপরাধ। আর এই অপরাধ এখন সারা পৃথিবীর কাছে স্পষ্ট এবং প্রমাণিত। জাতীয় সংঘ আজকেও বলেছে আমরা এই তদন্তে কোনো রকমের কারচুপি বা কোনো রকমের আমরা কারো পক্ষ নিয়ে এটা করিনি। আমরা তদন্ত করেছি একদম নিরপেক্ষভাবে, এবং নিরপেক্ষভাবে তদন্ত করে আমরা এটা পেয়েছি। এই হচ্ছে জাতীয় সংঘের বার্তা বা জাতীয় সংঘের সর্বশেষ কথা। তো জাতীয় সংঘভাবে এবং আন্তর্জাতিকভাবে এখন হাসিনা একজন অপরাধী এবং একজন খুনি, এটা স্পষ্ট হয়েছে। এবং হয়তো বা মনে হচ্ছে এটার মাধ্যমেই ডক্টর ইউনূস একটা খেলা খেলে দেবেন, আন্তর্জাতিকভাবে হাসিনাকে খুনি প্রমাণিত করে ভারতের কাছে আমেরিকার মাধ্যমে, জাতীয় সংঘের মাধ্যমে চাপ প্রয়োগ করবেন যাতে হাসিনাকে ফেরত পাঠানো হয়। আর এটাই হচ্ছে ডক্টর ইউনূস।